হাই বন্ধুরা, আমি তোমাদের স্বপ্নের নায়িকা সুচিত্রা। আজ তোমাদের জন্য এক ভরপুর প্রেমের গল্প শোনাতে চলেছি, যা শুনলে তোমরা আমাকে পেলে খাট পালঙ্ক ভেঙে দিবে। আর আমিও চাই তোমাদের সাথে থেকে খাট ভাঙতে। আমারও তো ইচ্ছে করে, বলো না? কিন্তু ভাঙতে হলে দেহে প্রচণ্ড জোর লাগবে। আর আমার সব বন্ধুদের জানিয়ে রাখি, যারা খাট পালঙ্ক ভাঙতে চাও তারা অতি অবশ্যই 100 গ্রাম কোকোনাট অয়েল আর 500 গ্রাম মিষ্টি দই নিয়ে আসবে। তাহলে দেখবে খেলা আরও জমে গেছে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা। এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন দেহের পিরপিরনি মারার জন্য ভিডিও নিয়ে চলে এলাম। শ্রেয়া নতুন বউ হয়ে এ বাড়িতে এসেছে। মাত্র 6 মাস হলো বয়স, 2-5, মাঝারি গড়নের শরীর, লম্বা চুল আর টানা টানা চোখ যেন সব কথা বলে দেয়। যারা শ্রেয়াকে একবার দেখবে তারই খেতে মন চাইবে। পাড়ার মধ্যে টপ বুদি শ্রেয়া দেবর। রুদ্রর বয়স 2, সদ্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সুঠাম দেহ, রংটা একটু শ্যামলা, তবে চোখ দুটো অদ্ভুত রকমের আকর্ষণীয়। শ্রেয়া যখন প্রথমে বাড়িতে আসে, রুদ্র একটু চুপচাপই ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে তার নতুন বৌদি শুধু সুন্দরী নন, বরং হাসি খুশি ও প্রাণবন্ত। শ্রেয়ার শাড়ির আঁচলে একটা অন্যরকম মায়া লেগে থাকে। সন্ধ্যার পর বারান্দায় বসে শ্রেয়া বই পড়ছিল। রুদ্র পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু তার মনোযোগ বইয়ের চেয়ে বেশি ছিল শ্রেয়ার উপর। শ্রেয়া অনুভব করল রুদ্রর দৃষ্টি, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণের জন্য নীরবতা বিরাজ করল। বৌদি, তুমি এত চুপচাপ কেন? রুদ্র জানতে চাইল। না, এমনি আজ একটু ক্লান্ত লাগছে। শ্রেয়া মিষ্টি হেসে বলল, তুমি ক্লান্ত থাকলে তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। রুদ্র অকটে বলে ফেল। শ্রেয়া একটু চমকে গেল, তবে হাসিটা চেপে রাখল। তুমি বরাবরই এত মিষ্টি কথা বল। সত্যিটা বললে কি মিষ্টি শোনা? রুদ্র হাসল। সন্ধ্যার পর ঠান্ডা বাতাস বইছিল। শ্রেয়া বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা দেখছিল। রুদ্র পাশেই ছিল, কিন্তু আজ যেন তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বৌদি, তোমার কি কখনো মনে হয় আমাকে নিয়ে কিছু অনুভূতি থাকলে বলতে পারো? রুদ্র হঠাৎ প্রশ্ন করে বসল। শ্রেয়া অবাক হয়ে তাকালো, একটু থেমে বলল, সব কথা বলা যায় না, কিছু অনুভূতি না বলাই ভালো। ও রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে যদি এমন কিছু থাকে যা না বললে কষ্ট হয়? শ্রেয়া এবার রুদ্রর চোখের দিকে তাকিয়ে রইল। রুদ্রর চোখে যেন একটা অদ্ভুত আকর্ষণ, অদ্ভুত আকুতি লুকিয়ে আছে। রুদ্র, তুমি এখনো ছোট, তোমার হয়তো কিছুই বোঝার বয়স হয়নি। কে? রুদ্র একটু হাসল, তবে সেই হাসির মধ্যে একটা চাপা কষ্ট লুকিয়েছিল। ছোট তুমি কি সত্যি তাই ভাবো? বয়সে বড় হলে কি অনুভূতি বদলে যায়? শ্রেয়া কিছুক্ষণ চুপ করে রইল। এই সম্পর্কের বাঁধনটা সে নিজেও অনুভব করছিল, কিন্তু এটা ঠিক নয়। সে বুঝতে পারছিল রুদ্র ধীরে ধীরে এক অজানা টানে তার দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ পাশের ঘরে শ্রেয়ার স্বামী দেবেশের কাশির শব্দ ভেসে এল। সেই শব্দ যেন বাস্তবতার দিকে টেনে আনল দুজনকে। শ্রেয়া দ্রুত সরে গেল, আর রুদ্রও নীরবে দাঁড়িয়ে রইল। শ্রেয়া সেদিন রাতে ঘুমোতে পারল না। রুদ্রর কথাগুলো যেন মনের মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। বয়সে বড় হলে কি অনুভূতি বদলে যায়? সে জানে এই অনুভূতি ভুল। রুদ্র তার দেবর, সে নিজে একজন বিবাহিতা নারী, কিন্তু তবুও কেন রুদ্রর চোখের গভীরতা তাকে টানছে কেন? এই অনিশ্চিত আবেগের মধ্যে ডুবে যেতে ইচ্ছে করছে। পরদিন সকালে শ্রেয়া রান্নাঘরে ছিল। রুদ্র চুপচাপ এসে পাশে দাঁড়াল। বৌদি, কাল রাতে তুমি কোনো উত্তর দিলে নাকি? সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। রুদ্র, শ্রেয়া আস্তে করে বলল। কেন ভয় পাচ্ছ? শ্রেয়া তাকালো রুদ্রর দিকে। আজ তার চেহারায় একটা ভিন্ন রকম দৃঢ়তা। আমি ভয় পাই না রুদ্র, আমি শুধু জানি আমাদের কিছু সীমারেখা মানতে হয়। গিয়ে রুদ্র একটু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে বেদনার ছায়া ছিল। সব সীমারেখায় কি সত্যি দরকারি? ভালোবাসার কষ্ট আজীবন পোড়ায়। রুদ্র চলে গেলেও শ্রেয়ার মনের অস্থিরতা কমল না। একটা শূন্যতা তাকে কুডে কুডে খাচ্ছিল। সে কি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি সমাজের ভয়ে নিজের হৃদয়কে আঘাত করেছে? রাতের খাওয়ার পর সবাই যখন যার যার ঘরে চলে গেল, শ্রেয়া ছাদে গিয়ে দাঁড়ালো। মাথার ভেতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ শুনতে পেল। তুমি কি সত্যিই মনে করো দূরে থাকলে ভালোবাসা শেষ হয়ে যায়? শ্রেয়া চমকে তাকালো। রুদ্র ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তার চোখ জ্বলজ্বল করছে। রুদ্র, তুমি নীলা একটু চমকে ধীরে এগিয়ে এল। তুমি যেটা বললে নিজেকে স্বাভাবিক করে বলো। তাহলে বলো, এই পানির সমস্যাটা ঠিক হয়েছে? অবির কণ্ঠে ছিল এক ধরনের নরম উষ্ণতা। শ্রেয়া নিঃশ্বাস আটকে বাহানা মাত্র। এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। রুদ্র, প্লিজ থামো।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেদিন রাতে ঘুমানোর সময় নীলা বুঝতে পারল তাহলে কেন তোমার চোখ তার মনের মধ্যে গেঁথে গেছে। চোখ বন্ধ করে চোখ ফিরিয়ে স্পষ্ট হয়ে ওঠে নীলা চেষ্টা করছিল, রুদ্র এবার আর পিছু হটল না। সে আরো কাছে এসে বলল, তুমি যদি বলো আমি চলে যাব আর কখনো ফিরে তাকাবো না, কিন্তু যদি নীলাকে এক অজানা গভীরতায় টেনে শুধু চোখ তুলে তাকাও। এখানে একবার ডুবে গেলে আর ফিরতে পারবে না। কাঁপতে লাগলো তার সামনে, কিন্তু তার শরীর তার মন সবকিছু যেন রাতে ভয়ঙ্কর কিন্তু মিষ্টি তাদের করতে চাইছে। তার ঠোঁট শুকিয়ে এসে গেছে। নীলার চোখের কোণে জল জমে চাইলে আমি এখনই চলে যাব। তখনও শ্রেয়া ঘর থেকে বেরিয়ে বলল, তার ব্যাগ মাত্র কয়েক ইঞ্চি দূরে, কিন্তু তুমি কি সত্যিই চলে যাচ্ছ? নীলা কিছু বলল না, গলাতে কান্নার ভাব, তার ভারী শ্বাস, তার স্থির হয়ে থাকা শরীর সবকিছু কিন্তু সেই হাসির আড়ালে কষ্টটা পুরো বোঝা যাচ্ছে। ধীরে ধীরে তার হাত বাড়িয়ে, তোমার তো তাই ইচ্ছা, বন্ধ করে তাই না? দাদা চাইছে আমি চলে যাই। এক মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে নিজেকে বীর ছোঁয়ার কাছে আমি থেকে যাই। শ্রেয়া চুপ। রুদ্র এবার অবিকপাল থেকে মুখ নামিয়ে, যদি একবার বল থেকে যাও নাকের পাশ দিয়ে, তারপর আরো নিচে। নীলা যদি কিছু না বলো তাহলে আজকের পর হয়তো নীলা একটা সীমারেখা অতিক্রম করতে চলেছে। বৌদি শ্রেয়ার চোখে জল চলে আশ্চর্যজনকভাবে তার মনে কোনো অপরাধ থেকে একটা ধপ করে জোরের শব্দ এল, বরং ভীর ছোঁয়ার মধ্যে শ্রেয়া চমকে ভেতরে দৌড় দিল। রুদ্র পিছু নিয়ে দেখে তারা স্তব্ধ হয়ে গেল। দেবেশ মেঝেতে পড়ে আছে, অবির আঙুল তার গাল ছোঁয়ানামা করছে। ধীরে ধীরে নীলার শ্বাস ভারী হয়ে আসছে। দাদা, রুদ্র ছুটে গেল। শ্রেয়া বোঝার চেষ্টা করল। অবি ফিসফিস করে বলল, রুদ্র আমার দম বন্ধ হয়ে আসছে। আরো বেশি আকর্ষণ লুকিয়ে রুদ্র আর দেরি না করে শুধু চোখ বন্ধ তুলে ধরল। সে জানতো এই মুহূর্তে অবি তাকে যাবে। কেউ গাড়ি বের করে অনুভব করেনি। ভীর আঙুল শ্রেয়া হতবা হয়ে দাঁড়িয়েছিল। স্পর্শ ওই মুহূর্তে সবকিছু বদলে গেল। তারপর আরো নিচে নামল। দেবেশের নিস্তেজ গলার কাছে এসে থেমে গেল। মুহূর্ত দেরি করল না। তার হৃদস্পন্দন এখনো প্রচন্ড জোরে চলছে, কিন্তু গভীর রাতে বিছানায় শুয়ে যখন অয়ন ঘুমিয়ে নীলা বুঝতে পারল। কিছুক্ষণের মধ্যেই তার চেতনা ফিরে এসে দৌড়ে গেল পানির গ্লাস আনতে। মন এখনো অবির ছোঁয়ার মধ্যে হারিয়ে আছে। শেষ পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছু ভাবার সময় পেল না। সে তাড়াতাড়ি গাড়িতে উঠল। রুদ্র দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে গেল হাসপাতালে। পৌঁছানোর পর ডাক্তাররা দেবেশকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। রুদ্র ও শ্রেয়া বাইরে বসে রইল। দুজনেই চুপচাপ। রুদ্রর মুঠি শক্ত হয়ে আছে, চোখ রাগে লাল। বৌদি, তুমি কি আগে জানতে যে দাদার কোনো অসুখ ছিল? শ্রেয়া ধীরে মাথা নাড়ল। না, ও কখনো কিছু বলেনি। কি? ঠিক তখনই ডাক্তার বেরিয়ে এল। আপনারা কে? রোগীর আত্মীয়, আমি তার স্ত্রী। আর উনি তার ভাই। দ্রুত বলল শ্রেয়া। ডাক্তার গম্ভীর মুখে বল, রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। হার্টের সমস্যা আগে থেকেই ছিল, কিন্তু ওষুধ ঠিকমতো নেননি। আজ হঠাৎ একটা বড় অটাক হয়েছে। কি? শ্রেয়া আর রুদ্র দুজনেই স্তব্ধ হয়ে গেল। ডাক্তার একটু থেমে বলল, একটা কথা জানতে চাই, রোগী কি সাম্প্রতিক সময়ে কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে ছিলেন? রুদ্র চুপ। শ্রেয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। ডাক্তার চলে যাওয়ার পর রুদ্র ধীরে ধীরে বলল, বৌদি, তুমি কি জানো আমার ভিতরে কি হচ্ছে? শ্রেয়া তাকালো। রুদ্রর চোখে এক অদ্ভুত যন্ত্রণা ফুটে উঠেছে। আমি কি তাহলে সত্যিই ভুল করছিলাম? শ্রেয়া কোনো উত্তর দিতে পারল না। রুদ্র গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, আমি যদি না থাকতাম, যদি সত্যিই চলে যেতাম, তাহলে হয়তো আজ এই মুহূর্তটা দেখতে হতো নাকি? শ্রেয়া এবার চমকে উঠল। রুদ্র, এসব কি বলছো? রুদ্র হতাশ গলায় বলল, হয়তো সত্যিই দাদা ঠিক বলেছিল। কিছু ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো। শ্রেয়ার হৃদয় যেন হঠাৎ একটা ধাক্কা খেল। এই প্রথম রুদ্র নিজেকে সরিয়ে নিচ্ছে। রুদ্রের কথাগুলো শ্রেয়ার মনে বজ্রপাতের মতো আঘাত করল। কিছু ভালোবাসা থেকে দূরে থাকাই ভালো। রাতের শেষ ভোরে দেবেশের গান ফিরে এল। ডাক্তার জানিয়ে দিলেন বিপদ আপাতত কেটে গেছে, তবে তাকে মানসিক ও শারীরিক চাপ কমাতে হবে। শ্রেয়া দেবেশের পাশে বসেছিল। দেবেশ ধীরে চোখ খুলে আস্তে করে বলল, শ্রেয়া, রুদ্র কোথায়? শ্রেয়া চমকে গেল। ও বাইরেই আছে। তুমি কেমন আছো? দেবেশ একটু হাসল, সেই হাসির মধ্যে যেন এক ক্লান্তি। আমি জানতাম ও থাকবে। রুদ্র কি কখনো আমাকে ফেলে যেতে পারবে? শ্রেয়া চুপ। দেবেশের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি কি ভেবেছ আমি রুদ্রকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম? না শ্রেয়া, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম ওর জন্য তোমার অনুভূতি কতটা গভীর। শ্রেয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। মানে? দেবেশ ধীরে বলল, আমি জানি তোমার চোখ কি বলে। তুমি রুদ্রকে মনে মনে চাও, কিন্তু তুমি কি ওকে গ্রহণ করতে পারবে? সমাজের ভয়ে, সংসারের দায়, এগুলো ভুলে যেতে পারবে? শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। দেবেশ, আমি জানি না গো। দেবেশ এবার শান্ত গলায় বলল, জানো শ্রেয়া, ভালোবাসা আর দায়িত্ব এক জিনিস নয়। ভালোবাসা হৃদয় থেকে আসে, দায়িত্ব সমাজ তৈরি করে। তোমার দায়িত্ব আমি, কিন্তু তোমার ভালোবাসাকে, সেটা একমাত্র তুমি জানো গো। শ্রেয়ার মাথা ঝিমঝিম করছিল। ওইসব শুনে তুমি আমাকে কি বোঝাতে চাইছ? আমি রুদ্রকে গিয়ে তোমাকে কিছুই করতে বলছি না শ্রেয়া, শুধু শুধু তোমার সত্যিকারের ভালোবাসার অনুভূতি নিয়ে ভাবো। সত্যি বল, রুদ্র যদি আজ চলে যায় তুমি কি সুখী হবে? শ্রেয়া কোনো উত্তর দিতে পারল না।
কারণ সত্যটা সে নিজেও জানে না বা হয়তো জানে কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে। বাইরে তখন রুদ্র হাসপাতালের করিডোরে বসেছিল, তার ভেতরে অস্থিরতা চলছে। ঠিক তখনই শ্রেয়া দরজার সামনে এসে দাঁড়াল, চোখ লাল।